This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেইগুলো পুলিশ তদন্ত করে দেখছে এটা সুসাইড আছে না মার্ডার আছে এটা এই মুহূর্তে বলা মুশকিল আছে। টিভি 9 বাংলা আরও একবার স্বাগত, লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ট্যাংরায় একই বাড়িতে 3 জনের মৃত্যুর ঘটনায় খুনের মামলা দায়ের করল পুলিশ। অজ্ঞাত পরিচয়ে আততায়ীর বিরুদ্ধে খুনের মামলা। বিএনএস এর 103(1) ধারায় মামলা রুজু হয়েছে। সকালে বাড়ি থেকে 2 মহিলা এবং এক কিশোরীর দেহ উদ্ধার হয়। মৃত 2 মহিলার বাপের বাড়ির তরফে ট্যাংরা থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। বুধবার ভোরে অভিষিক্তা মোড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় আহত হন বাড়ির 3 পুরুষ সদস্য। তাদের মধ্যে একজন নাবালক। ওই দুর্ঘটনার সূত্র ধরে ট্যাংরার বাড়িতে 3 জনের দেহ উদ্ধার হয়। ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্তে পুলিশ। এক পরিবারের 3 জনের রহস্য মৃত্যু, আর সেই পরিবারের আরো 3 সদস্যের গাড়ি দুর্ঘটনা। 2 ঘটনার মধ্যে কতটা যোগসূত্র রয়েছে? যারা মারা গিয়েছেন তারা কি খুন হয়েছেন নাকি আত্মহত্যা, নাকি খুনের পর আত্মহত্যার চেষ্টা? কলকাতা পুলিশ কমিশনার জানিয়েছেন যে কোনো সুইসাইড নোট মেলেনি। তাহলে তথ্যের সঙ্গে জুড়ে আর একটা তথ্য জুড়ে কোন সত্যের হদিশ মিলবে, আর কতক্ষণেই বা মিলবে? রাতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। রাত 3:15 প্রায় ফাঁকা ইএম বাইপাস ধরে ঘন্টায় 120 কিলোমিটার বেগে ছুটছিল সেডন গাড়ি। আচমকা কবি সুভাষ মেট্রো স্টেশন লাগোয়া অভিষিক্তা মোড়ে মেট্রোর পিলারে ধাক্কা মারে গাড়িটি। এয়ারব্যাগ খুলে যাওয়ায় প্রাণের রক্ষা। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতরে 3 জন, 2 যুবক এবং এক যুবকের কিশোর সন্তান। পুলিশ 3 জনকে জিজ্ঞাসাবাদ করতেই মুহূর্তের মধ্যে মোড় ঘোরানো খবর সামনে আসে। 2 যুবক দাবি করেন ট্যাংরার বাড়িতে পরিবারের 3 সদস্য আত্মহত্যা করেছে। তারাও নাকি আত্মহত্যা করতেই মেট্রোর পিলারে ধাক্কা মেরেছেন। সঙ্গে সঙ্গে ট্যাংরার শিল লেনের বাড়িতে ছোটে পুলিশ। উদ্ধার হয় 3টি দেহ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ছিলেন 2 ভাই প্রসূন ও প্রণয় দে এবং প্রণয়ের নাবালক ছেলে। ট্যাংরার বাড়িতে প্রসূনের স্ত্রী রমি, কিশোরী মেয়ে ও প্রণয়ের স্ত্রী সুদেষ্ণার দেহ মেলে। বাড়ির দোতলায় 3টি আলাদা ঘরে 3 জনের দেহ পড়েছিল। খুন না আত্মহত্যা? সবচেয়ে বড় প্রশ্ন এটাই। রহস্য পরতে পরতে পুলিশ জানিয়েছে রমির গলায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাত, সুদেষ্ণার হাতেও ধারালো অস্ত্রের আঘাত, শিরা কাটা, কিশোরীর মুখে ফেনা। শ্বাসরোধ করে খুনের সন্দেহ। পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় বলেও অনুমান। ওনারা যে স্টেটমেন্ট দিয়েছেন, অ্যাজ পার স্টেটমেন্ট কে এনারা এখানে কিছু স্লিপিং পিলস পায়েসের মধ্যে মিশিয়ে খেয়ে সুসাইড অ্যাটেম্প্ট করেছেন। বাড়িতে রক্তমাখা ছুরি, রক্তমাখা কাপড় উদ্ধার। এই তথ্য সামনে আসার পরও মিসিং লিংক বহু। যদি আত্মহত্যা হয় তাহলে 3 জন বাড়িতে আর 3 জন বাইরে কেন? একসঙ্গে কেন নয়? পুরুষ সদস্য ও মহিলা সদস্য আলাদা আলাদা কেন? বলা হচ্ছে পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে আত্মহত্যার চেষ্টা। তাহলে শরীরে আঘাতের চিহ্ন এলো কিভাবে? হাতের শিরা ও গলায় আঘাতের চিহ্ন এলো কোথা থেকে? তাহলে কি ঘুমের ওষুধ খাইয়ে বেহুশ করে গলায় ও হাতে আঘাত করে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা? আত্মহত্যা হলে বাড়ির এক তলায় দেহ উদ্ধার হলো, আর অন্য তলায় ছুরি পাওয়া গেল কিভাবে? গোটা বাড়িতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তের দাগ। ঘরে রক্তমাখা একটা কাপড়ও মিলেছে। আত্মহত্যা করলে গোটা বাড়িতে রক্তের দাগ কেন? কে রক্ত মোছার চেষ্টা করলো? গভীর রাতের ঘড়িও পুলিশকে ভাবাচ্ছে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী রাত 12:55 নাগাদ বাড়ি থেকে 3 সদস্য গাড়ি নিয়ে বেরিয়ে যায়। দুর্ঘটনা ঘটে 3:15 নাগাদ। ট্যাংরা থেকে ঘটনাস্থলের দূরত্ব 6.5 কিলোমিটার। ভোর রাতে খুব বেশি হলে গাড়িতে 10 মিনিট সময় লাগা উচিত। তাহলে 2.5 ঘন্টা ধরে কোথায় ছিলেন এই 3 জন? আত্মহত্যা হলে সুইসাইড নোট পাওয়ার কথা, তেমন কিছু পাওয়া যায়নি বলছেন কলকাতার পুলিশ কমিশনার। এখনো অবধি আমরা সেরকম কিছু সুসাইড নোট পাই। সুসাইডের জন্য বেরিয়েছিল না মানে ওরাই মেরেছে না অন্য কিছু হয়েছে? বিকজ there are certain other things which we know, so আরও আমরা কিছু জানি। আমাদেরকে দেখতে হবে দ্যাট যে ফ্যাক্টস আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা ওদের স্টেটমেন্টের সঙ্গে ম্যাচ করছে, কোরোবরেট করছে কিনা। তাহলে খুনের তত্ত্বই কি জোরালো হচ্ছে? সিসিটিভি ফুটেজও ইঙ্গিতবাহী। বাড়ির 3 পুরুষ সদস্য যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তখন হাতে ওটা কি? গ্লাভস? গ্লাভস কেন?
তবে খুন বা আত্মহত্যা বা খুন করে আত্মহত্যার চেষ্টা যাই ঘটুক, পুলিশের অনুমান পরিকল্পনা ছিল আগে থেকেই। প্রতিদিন বাড়িতে আলো জ্বললেও মঙ্গলবার রাতে বেশিক্ষণ আলো জ্বলতে দেখা যায়নি। নিরাপত্তা রক্ষীরাও বেশ কিছুদিন ধরে ছিলেন না। এটা তো দেখুন, আমরা তো বিল্ডিং এর মধ্যে রয়েছি, আমরা তো নিচে নামে না চট করে দেখতে পাইনি, কিন্তু আমি ছাদে দেখতে পেয়েছিলাম। ছাদে কালকে আমি ওনাদের কাজের লোককেও দেখতে পাইনি সারাদিনে, মানে দেখতেই পাইনি কালকে, কাউকে দেখতে পাইনি, নোবডি। বাড়ি ফাঁকা রেখে অপারেশনের প্ল্যান ছিল কি? হাসপাতালে ভর্তি যখন 3 জনকে জিজ্ঞাসাবাদ করে ক্লু পাবে কি পুলিশ? সুপ্রিয় ও সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা। ট্যাংরাকাণ্ড গোটা রাজ্যে হইচই ফেলে দিয়েছে। সবার প্রশ্ন, কেন এই পরিণতি নেমে এলো দে পরিবারে? একাধিক সম্ভাবনার মধ্যে অন্যতম আর্থিক অনটন। ব্যবসায় নাকি ইদানিং খুব একটা ভালো যাচ্ছিল না, বাজারে ছিল অনেক টাকা দেনাও। দে পরিবারে চামড়ার কারখানায় গিয়ে পাওয়া গেল এক নতুন তথ্য। উপস্থাপন্ন পরিবারের নির্মম পরিণতি দেখে অনেকেই চমকে যাচ্ছেন। ব্যবসায়ী পরিবার, কিন্তু সেই ব্যবসায় নাকি গত কয়েক বছর থেকেই মন্দা চলছিল। কারখানার শ্রমিকরাই বলছেন সেই কথা। ব্যবসা বলতে দুর্গাপুজোর পর থেকে একটু ডাউন ছিল, পুজোর পর থেকে। পুজোর আগে অবধি ঠিকঠাক কাজ ছিল, তারপর তো একটু ডাউন হয়ে গেছে। এই লকডাউনের পর থেকে একটু ঢিলা হয়ে গেছে, তারপর পুজোর পর থেকে আরও মোটামুটি ঢিলা। তো বাইরে 15-20টা পার্টি মাল নিয়ে যেত, পুজোর পর থেকেই মাসে হয়তো 1-2 আসে। শুধু শ্রমিকরাই নন, দে পরিবারের ব্যবসায়িক পার্টনারও বলছেন একের পর এক চেক বাউন্স করেছে তার। আমি বিজনেস করতাম ওদের সাথে, ওরা এক্সপোর্টার ছিল, আমি লেদার সাপ্লাই করতাম ওদের। দেখুন, বিজনেসের মধ্যে মাঝে মাঝে চেক বাউন্স হয়, আবার ক্লিয়ার হয়ে যায়, এটা হয়েছিল। কিন্তু লাস্ট 1-1.5 বছর ধরে আমার সাথে ওর ব্যবসা হচ্ছিল না। আমি লাস্ট 2024 থেকে আর ব্যবসা করিনি, কারণ আমার কিছু পেমেন্ট ওখানে আটকে গেছিলো, আমি মাল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু পেমেন্ট হওয়ার কথা ছিল, আমার কালকেও ডেটেও চেক ছিল, সব চেকগুলি বাউন্স হয়ে গেছে। যার ফলে আমি কালকে সন্ধ্যাবেলা 6টার সময় ফোন করছিলাম ওনাকে, দাদা ফোনে পাইনি। তারপরে সন্ধ্যাবেলা আমি কালকে নিজেরই এসেছি, ওনাকে আমি পাইনি। বেল দিয়ে যাচ্ছি, তাই তারপরে দেখলাম এখানে 2টো পেপার লাগানো ছিল। ভেন্ডার হয়তো সকালেই পেপার লাগিয়ে চলে গেছে, সেই পেপারটা এরা তুলিনি। তো পেপারের মধ্যে আমি লিখে দিলাম, দাদা আমি আপনার বাড়িতে এসেছি, আপনি কল করবেন। তারপর আজকে সকালে এসে খবর দেখলাম এটা। বাজারে দেনা, সেটাই কি কাল হলো? প্রণয় প্রসন্দের কারখানা চত্বরে গিয়ে পাওয়া গেল অন্য এক খবর। মঙ্গলবার সকালে কারা যেন এসেছিল কারখানায়। কি শুনছিলেন? ও শুনতে দেনা ফেনা গিরে গিয়া, देना ছিল। हाँ, देना ছিল, सुन जान। अच्छा, देना ছিল, एक्सपोर्ट का काम करता है, बाहर में माल दिया, उनका पेमेंट नहीं मिला। तो एक आदमी से जो माल लिया, इसको नहीं देगा पेमेंट, तो क्या बोलेगा? इसका आगे था 5 आदमी जब बाइक लेकर आया था, तो इसके अभी भीड़ के लगा हुआ था। কবে এসেছিল? কালকে এসেছিল। তাও কটা বাইক? 5-6 दिन तो बैग एসেছিল। রহস্যের অনেক জট, যে জটের জাল কাটতে মরিয়া পুলিশ। নজর একাধিক তথ্যে, যার মধ্যে অন্যতম প্রণয় প্রসন্দের ব্যবসাও। কারখানা থেকেই কি খুলতে পারে ট্যাংরা রহস্যের জট? ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। স্কুলেই সহপাঠীর মারে মৃত্যু ছাত্রের। হুগলির চাঁদদানিতে চাঞ্চল্য। স্কুলের মধ্যেই 10ম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে মারামারি হয়। সহপাঠীর ঘুষিতে মৃত্যু 10ম শ্রেণীর ছাত্র অভিনব জলানের। স্কুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ অভিভাবকদের। চাঁদদানি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের আর্য বিদ্যাপীঠে ছাত্র মৃত্যু ঘিরে তুলকালাম। মৃত অভিনব জালান ক্লাস 10-এর ছাত্র। অভিযোগ, দুপুর 1টা নাগাদ অভিনবদের ক্লাসে সহপাঠীদের মধ্যে মারামারি শুরু হয়। অভিযোগ, সে সময় এক সহপাঠী অভিনবকে ঘুষি মারে। মারের চোটে মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে অভিনব। ক্লাসরুমে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন শিক্ষকরা। অভিনবকে টোটোয় চাপিয়ে স্থানীয় ESI হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। एक दो मुक्का या थप्पड़ ये भी मारा होगा, वो भी मारा। अब गलत जगह पर शायद पीछे लगी। जैसे ही हुआ, टीचर उसको यहाँ ले आए, लेकिन यहाँ लाने पर डॉक्टर देखने के बाद बोले ही वाज ब्रॉट हियर डेड। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মৃত ছাত্রের বাবা। হিন্দি স্কুলে একদম অবস্থা খারাপ, টিচাররা একদম মানে পড়াশোনা করাবার মানে কি শুধু টাকা নেওয়ার জন্য স্কুলে যাচ্ছে ওরা। ওর সামনে স্কুল চলাচলের সময় কি করে এটা ঘটনা হলো, ওরা জিম্মেদার এর ঘটনার। প্রধান শিক্ষকের দাবি, ঘটনার সময় স্কুলে ছিলেন না, মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলেন। আপনি কি অন্য জায়গায় ছিলেন? কোন স্কুলে ছিলেন? পরীক্ষার সেন্টারে ছিলেন, মাধ্যমিক পরীক্ষা সেন্টার। মাস 6 আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ছাত্রের দিদির। আমার বাবা ওয়ার্ডে থাকেন, মিলের চাকরি করেন।
আর ওনার 6 মাস আগে ওনার একটা মেয়ে ছিল, সে স্ট্রোকে মারা গেছে মাঠে যখন মর্নিং ওয়াক করতে গেছিল। ওনার দুটো, একটা ছেলে একটা মেয়ে ছিল। আজকে এই ছেলেকে এরকম। এই ঘটনায় জানাজানি হতেই স্কুলে এসে বিক্ষোভ দেখান অভিনবের আত্মীয় প্রতিবেশীরা। পরিস্থিতি সামাল দিতে স্কুলে আসে পুলিশ বাহিনী, র্যাব। ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা কোথায় ছিলেন এই নিয়েই তারা বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে আসে চন্দননগর পুলিশ কমিশনারের বিশাল পুলিশ বাহিনী এবং পরে উচ্চপদস্থ আধিকারিকরা এসে বিক্ষোভকারীদের সেখান থেকে হটিয়ে দেয়। ইতিমধ্যেই ভদ্রেশ্বর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। হুগলি চাঁদদানি থেকে ক্যামেরায় অমল চক্রবর্তীর সঙ্গে আশিক ইনসান, TV9 বাংলা। এবার দত্তপুকুর হত্যাকাণ্ডের দিকে নজর রাখতে হচ্ছে। কিভাবে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে হযরত লস্করকে খুন করেছে জলিল। খুনের জন্য হাসুয়ায় শান। খুনের পর হযরতের স্ত্রীকে মিসিং ডায়েরির পরামর্শ দিয়ে জম্মুতে চম্পট দেয় জলিল। গত 3রা ফেব্রুয়ারি উত্তর 24 পরগনার দত্তপুকুরে এক যুবকের মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছিল। তারপর যুবকের নাম পরিচয় জানা যায়। হযরত লস্করকে খুনের অভিযোগে একে একে 4 জনকে গ্রেফতার করা হয়। ঘটনার 15 দিন পর মঙ্গলবার বামুনগাছি স্টেশন সংলগ্ন এক ডোবা থেকে উদ্ধার হয় হযরতের কাটা মুন্ডু। পুলিশের টানা জেরায় খুনের কথা স্বীকার করে নেয় ধৃতেরা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে কিভাবে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে হযরতকে। হযরতকে খুনের জন্য হাসুয়ায় ধার দেয় জলিল। পরিকল্পনা ছিল দেহ পুড়িয়ে ফেলার। পরিকল্পনা অনুযায়ী কিনে এনেছিল কেরোসিন। রাতে পার্টি করবে বলে হযরতকে ফোন করে ডাকে জলিল। বাড়িতে হযরত বলে আসে জলিলের বাড়ি যাচ্ছে এবং বামুনগাছি স্টেশনে নেমে মদ কেনে। রাত্রি 7:20 নাগাদ এই যে স্টেশনের কাছে বাড়ি, সেই বাড়ি থেকে ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। 7:40 নাগাদ তার মাথায় আঘাত করা হয় এবং তারপর মুন্ডু কেটে নিয়েছে, ফেলে দেয়। কিন্তু ফেলে দেওয়ার পর তারা কি করলো এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। হযরতের গলা কেটে 2 কিলোমিটার দূরে ফেলা হয় মুন্ডু। খুনের পর বাড়ি চলে যায় জলিল ও সুফিয়া। হযরতের কিনে আনা মদই খায় স্বামী স্ত্রী। পরদিন গ্রামের মানুষের সঙ্গেই দেখতে যায় হযরতের মুন্ডহীন দেহ। হযরতের স্ত্রী ফোন করলে তাকে মিসিং ডায়েরি করার পরামর্শ দেয় জলিল। 4 ফেব্রুয়ারি সকালে জম্মু পাড়ি দেয় জলিল। গতকাল পুনর্নির্মাণের সময় সুফিয়া দেখায় এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসে এবং মোবাইলটা এইভাবে এখানে ফেলে দেয়। ফলত এই যে ডোবা নয়নজুলি, এর মধ্যেই মোবাইল পড়ে রয়েছে এবং অস্ত্রর কথাও বলে। এখন প্রশ্ন হচ্ছে, কালকে যখন ডুবুরি নেমেছিলেন তখন এর ভেতরে যে নোংরা এবং যে অবস্থায় রয়েছে তাতে কিন্তু ডুবুরি আবার পুনরায় আজকে নামিয়ে পরিষ্কার না করে মোবাইল খুঁজে বার করা সম্ভব নয়। প্রশাসন সূত্রে খবর, এই ডোবা পরিষ্কার করে জল ছেঁচে বের করে মোবাইল ফোন এবং অস্ত্র খোঁজা হবে। সিমেন্টের সেতুর দুপাশে অন্তত 15 মিটার পরিষ্কার করা হবে। এখানে টিম নেমেছিল, নেমে দেখলো পেল না। তারপরে এইটাকে বললো যে আমরা যেভাবে এটা উদ্ধার করতে গেলে আমাদের একটাই কাজ, হয় জল ছেঁচতে হবে আর একটা জেসিপি এনে এই মাটিগুলোকে বের করে করে ওটা ঘেটে দেখতে হবে যে কোথায় কি পাওয়া যায়। তবে নিশ্চিত হয়ে গেছে যে এখানে মোবাইলটা ফেলেছে। নৃশংস হত্যার ঘটনায় রীতিমতো আতঙ্কে এলাকার মানুষ। গ্রামবাসী সহযোগিতা করছি। এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, জীবনে কোনোদিন হয়নি। তো আমরা সবাই একদম আমরা একটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আমাদের এই মানুষজন আছে। কেন, কি কারণে খুন হযরত লস্করকে এখনো ধোঁয়াশায় পুলিশ। পুলিশের তদন্তে উঠে আসছে 2টি তত্ত্ব। চুরির বখরা নিয়ে বিবাদে খুন, পুলিশের চর সন্দেহে হযরতকে খুন করে জলিল সুফিয়া, নাকি স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় হযরতকে খুন করে জলিল। এখনো ধন্দে পুলিশ। তদন্ত বিভ্রান্ত করতে পুলিশের কাছে চুরি নিয়ে বিবাদের তত্ত্ব খাড়া করে জলিলের স্ত্রী সুফিয়া। খুনের পিছনে ঠিক কি কারণ, আরও তদন্ত প্রয়োজন মনে করছেন গোয়েন্দারা। উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।